টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। তোমরা জানো আমাদের সায়ন টিউশন সেন্টারে প্রথমে একটা অর্ডিনারি সাজেশন ইউটিউবে প্রোভাইড করা হয় এবং পরীক্ষার 24 ঘন্টা আগে এটি সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করা হয়। আমরা অলরেডি গতকাল থেকে সুপারফাস্ট সাজেশন অলরেডি দেওয়া শুরু করেছি। আগামীকাল যেহেতু থার্ড সেমিস্টারের মেজর বাংলা পরীক্ষা রয়েছে, এই মেজর বাংলা পরীক্ষার যে তৃতীয় পেপারটি রয়েছে তার জন্য আজকের এই সুপারফাস্ট সাজেশন। তোমরা যদি একটু সিলেবাসটা ভালো করে দেখো তাহলে কোনো সাজেশনের প্রয়োজনই হয় না। তোমাদের সিলেবাসে টোটালে 8খানা টপিক রয়েছে। তোমরা পড়াশোনা করার আগে সিলেবাসটাকে ভালো করে জানো, দেখবে সিলেবাসের মধ্যেই তোমাদের যে 8টি বিষয় রয়েছে সিলেবাসে, সিলেবাস যদি ধরে ধরে তোমরা পড়ো না তাহলে সাজেশন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তোমাদের দেখবে প্রথমেই রয়েছে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উদ্ভব। থার্ড পেপারের প্রথম সিলেবাসের প্রথম টপিক ইন্দো ইউরোপীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব। মানে বুঝতেই পারছো তোমরা বাংলা বিষয় নিয়ে পড়ছো আর বাংলা পরীক্ষা দেবে, বাংলার উদ্ভব তুমি জানবে না বা বাংলা ভাষার উদ্ভব পরীক্ষা আসবে না এমন প্রশ্ন হতেই পারে না। তাহলে এই প্রশ্নটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইন্দো ইউরোপীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে। বাংলা বিষয়ের জন্য, এক কথায় ভাষাতাত্ত্বিক সাবজেক্টের জন্য এই প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্দো ইউরোপীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে। এবারে আমরা চলে যাই বাংলা ভাষার যে বিভিন্ন স্তর, দ্বিতীয় বিষয়টা রয়েছে তোমাদের সিলেবাসে দেখবে বাংলা ভাষার যে বিভিন্ন স্তর। আমরা জানি বাংলা ভাষার স্তর হচ্ছে 3 প্রকার: প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা। এই 3টি বিষয় থেকে তোমাদের যেমন 6 নম্বরের প্রশ্ন থাকবে তেমনি 3 নম্বরের প্রশ্নও থাকবে। 12 নম্বরের সম্ভাবনা খুব কম রয়েছে। ধরো এরকম দিতে পারে প্রাচীন বাংলার সময়কাল কত, এই যুগের সাহিত্য নিদর্শনগুলির নাম লিখো, এর ভাষাতাত্ত্বিক পরিচয় দাও। অথবা দিতে পারে মধ্য বাংলা ভাষার সময়কাল কত, এই সময়কালের উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শনগুলি কি কি, এর ভাষাতাত্ত্বিক পরিচয় দাও। এই যে দুটো প্রশ্ন রয়েছে 6 বা 3-এর জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন বাংলা ও মধ্য বাংলা। তবে আধুনিক বাংলাটা ততটা গুরুত্ব নেই, তবে আধুনিক বাংলা থেকে যদি থাকে তাহলে 2 বা 3-এর প্রশ্ন থাকার সম্ভাবনা হয়তো আসতে পারে। এবারে আমরা চলে যাই বাংলা উপভাষা। আমরা জানি বাংলা উপভাষা হলো 5টি: রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী, ঝাড়খণ্ডী। 100% গ্যারান্টি এই যে 5টি উপভাষা রয়েছে, তাহলে 5টি উপভাষা থেকে যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আসবে। হ্যাঁ, তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে তাহলে স্যার সাজেশন হলো কোথায়? 5টা উপভাষা পড়লে তো একটা আসবেই, সেটা সবাই জানে, তাহলে আপনার সাজেশন কোথায় হলো? তোমরা খেয়াল করো যে 5টি উপভাষা রয়েছে, 5টি উপভাষার মধ্যে আমরা সর্বাধিক বেশি ভাষায় মানে বেশি কথা বলি, লোক সংখ্যক বেশি, এরকম কয়েকটি ভাষা রয়েছে। দেখবে বঙ্গালী উপভাষা, কামরূপী উপভাষা, রাঢ়ী উপভাষা, এই যে 3টি উপভাষা রয়েছে, এই 3টি উপভাষা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ঝাড়খণ্ডী না পড়লেও চলবে, ঝাড়খণ্ডীর সঙ্গে আমাদের বাংলার সংযোগ বা যোগাযোগটা খুব কম। তাহলে আমাদের প্রাণের সম্পর্ক রয়েছে বঙ্গালী উপভাষার সঙ্গে
এবং যার তোমার কামরূপী বা রাজবংশী উপভাষার সঙ্গে কিন্তু একটা প্রাণের সম্পর্ক রয়েছে। সব মানুষ সব থেকে বেশি এই উপভাষায় কথা বলে, তাই এই উপভাষা কিন্তু টেকনিক্যালি এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তবে বেশি ইম্পর্টেন্ট বলে বাকিগুলো দেখে যাবে না এমন হতে পারে না। হয়তো পরীক্ষায় স্বাদ চেঞ্জ করে দিল, রুচি পরিবর্তন করলো শিক্ষকরা, তাহলে কিন্তু ঝাড়খণ্ডে ওই প্রশ্নগুলোও দিতে পারে। তবে কমন কোশ্চেন বঙ্গালী উপভাষা এবং কামরূপী বা রাজবংশী উপভাষা। এবারে আমরা আসি বাংলার ধ্বনিতত্ত্ব। দেখবে তোমাদের বাংলার ধ্বনিতত্ত্ব রয়েছে, মৌলিক স্বরধ্বনি রয়েছে, ব্যঞ্জন ধ্বনি রয়েছে, আর দ্বি স্বরধ্বনি রয়েছে। এই যে মৌলিক স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, মানে এই দুটো থেকে একটা প্রশ্ন আসবেই, সেটা মানে আমি বলার কেউ নেই। আছেই তো দুটো ধ্বনি, ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন আসবেই। বাংলা ব্যাকরণের পরীক্ষা দেবে বা ব্যাকরণ পরীক্ষা হবে, বাংলার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি থাকবে না এমন কোশ্চেন হতেই পারে না। তাহলে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দুটোর শ্রেণী বিভাগ যদি আমরা পড়ি বা বর্গীকরণ যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা 100% গ্যারান্টি কিন্তু আমরা একটা বড় প্রশ্ন কমন পেতে পারি। তবে স্বরধ্বনির যে ভাগ রয়েছে, যে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ধরো এরকম দিতে পারে, মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনি কত প্রকার, কি কি, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি, দ্বিস্বর কাকে বলে, দ্বিস্বরের সংখ্যা কটি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে আসি বাংলার রূপতত্ত্ব। রূপতত্ত্বের মধ্যে তোমাদের তিনটি টপিক রয়েছে, রূপমূল রয়েছে, শব্দ রয়েছে, পদ রয়েছে। এমনও তো হতে পারে পদ যেমন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমরা সেই ক্লাস 6 থেকে পড়ে এসেছ। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, অর্থাৎ পদ 5 প্রকার। বা আমরা পদ অন্যভাবেও শ্রেণী বিভাগ করতে পারি 2 প্রকার, নামপদ ও ক্রিয়াপদ। নামপদকে আমরা আবার 4 ভাগে ভাগ করছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ রয়েছে। টোটালে 5টি পদ রয়েছে। এখান থেকে কিন্তু যে কোনো পদ ছোট প্রশ্ন হিসেবে দিতে পারে। এমন হয়তো দিয়ে দিল পদ কাকে বলে, পদ কত প্রকার, কি কি, এমন প্রশ্নও দিতে পারে, যেটা তোমাদের ক্লাস 5 থেকে শুরু হয়েছে বিষয়টা। বা এমন দিতে পারে বিশেষণ কাকে বলে, বিশেষণ কত প্রকার, কি কি, সর্বনাম, অর্থাৎ যে কোনো পদের বিষয় থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। সে ছোট হোক বড় হোক, যে কোনো প্রশ্নই থাকুক না কেন, পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো তোমরা দেখে যাবে। তারপর রয়েছে রূপমূল। রূপমূল থেকে সাধারণত বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম রয়েছে, কারণ রূপমূলটা একটু অন্য ধরনের বিষয়। তোমরা ছোট প্রশ্ন হিসেবে রূপমূলটা পড়তে পারো। এরপরে আমরা যাব ধ্বনি পরিবর্তন এবং শব্দার্থ পরিবর্তন। আসবেই দুটো থেকে একটা প্রশ্ন। তোমাদের দুটো টপিক রয়েছে, একটা ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র, একটা শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্র। হয় তোমাদের কারণ আসবে, না হয় সূত্র আসবে। তোমরা এই দুটো প্রশ্ন যদি 100% দুটো যদি ভালো করে পড়ে যাও, একটা প্রশ্ন এক্সামিনাররা দিতে বাধ্য। যে এক্সামিনার প্রশ্ন করবে এই দুটোকে বাদ দিয়ে 3rd সেমিস্টারের মেজর 3 পেপার করতেই পারবে না। কারণ বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তন আর শব্দার্থ পরিবর্তন, এই দুটোকে বাদ দিয়ে বাংলা ব্যাকরণের কোনো প্রশ্নই হয় না। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিকে বাদ দিয়ে যদি বাংলা ব্যাকরণের যেমন প্রশ্ন হয় না, ঠিক একইভাবে শব্দার্থ পরিবর্তন এবং ধ্বনি পরিবর্তনের কারণ এবং সূত্রগুলো রয়েছে, সেখান থেকেও প্রশ্ন তোমাকে দিতেই হবে পরীক্ষায়। এটা আমাদের সাজেশনের কোনো ফ্যাক্টর নেই, এটা নর্মালি লজিক্যালি একটা বিষয় যে ধ্বনি পরিবর্তন, শব্দার্থ পরিবর্তন। হ্যাঁ, এবার কোশ্চেন প্যাটার্ন কেমন থাকতে পারে, ধ্বনি পরিবর্তনের কারণ দিতে পারে, সূত্র দিতে পারে। এবার ধ্বনি পরিবর্তনের কারণ সূত্র একসঙ্গেও দিতে পারে, 5 + 5, অথবা ধ্বনি পরিবর্তনের কারণ একটাই দিতে পারে তোমার 12 নম্বরের, 5 + 5 নয়, এর সঙ্গে আরো লেজ লাগিয়ে 2 নম্বর দিতে পারে। অথবা দিতে পারে ধ্বনি পরিবর্তনের শুধু সূত্রগুলি লিখো, 12 নম্বরের হতে পারে। শব্দার্থ পরিবর্তনের কারণ লিখো, 12 নম্বরে আসতে পারে। তবে শব্দার্থের তুলনায়
আমাদের কিন্তু ধ্বনিটা বেশি ইম্পর্টেন্ট, তাই ধ্বনি পরিবর্তনের কারণ এবং সূত্রটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। এরপর রয়েছে অনেকগুলো টিকা আছে তোমাদের, স্বরভক্তি, স্বরসঙ্গতি, বিপ্রকর্ষ, স্বরলোপ, সমীভবন, বর্ণ বিপর্যয়, নাসিক্য ভবন, অপিনিহিতি, অভিশ্রুতি, মুন্ডমাল শব্দ, মিশ্র ভাষা, অপভাষা, শ্রুতিধ্বনি, জোরকলম শব্দ, মুন্ডমাল শব্দ, লোকনিরুক্তি। এই যে বিভিন্ন টিকাগুলো রয়েছে, প্রায় তোমাদের 16 থেকে 17টা টিকা রয়েছে। এবার টিকা তো থাকবেই, এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কোন টিকাগুলো ভালো করে পড়ব। তোমরা যদি ধ্বনি পরিবর্তনের সূত্রটা পড়ো, ওখানে টিকা তোমরা পেয়েই যাবে। অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি, স্বরসঙ্গতি, মুন্ডমাল শব্দ, জোরকলম শব্দ, সমীভবন, এই যে টিকাগুলো রয়েছে, টিকাগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়া রয়েছে লাস্ট টপিক তোমাদের মেজর 3 পেপারের IPA, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস। তোমরা যদি উপরের টপিকটাকে খুব ভালো করে দেখে যাও, অর্থাৎ যে 8টা টপিক রয়েছে তোমাদের সিলেবাসে, 8টা টপিক যদি তুমি ভালো করে দেখে যাও, তাহলে IPA না পড়লেও চলবে। অনেকের মাথায় হয়তো IPA ঢোকেই না, বোঝেই না, বা যারা টিউশন পড়োনি তাদের কিন্তু IPA করাটা সম্ভব নয়। তোমরা যদি মনে করো ওই 8টা টপিক একটু ভালো করে দেখে যাবে, তাহলে IPA না পড়লেও চলবে। আর যদি পড়ো IPA কাকে বলে, IPA এর প্রয়োজনীয়তা এবং IPA তে রূপান্তর করা, বাংলায় কয়েকটি বাক্য দেওয়া থাকবে বা বাংলায় একটা প্যারা দেওয়া থাকবে, তোমাকে বলবে IPA তে রূপান্তর করো। এটা তোমার যদি বর্ণমালা না জানা থাকে, IPA যে বর্ণগুলো রয়েছে তোমার যদি জানা না থাকে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে এই ছিল তোমাদের মেজর 3 তোমার বাংলা ব্যাকরণের যে বিষয়টি রয়েছে, ভালো করে দেখবে। আমি লাস্ট আবার বলছি, 12 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। তোমার ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার সৃষ্টির কারণ কোশ্চেনটা খুব ভালো করে দেখবে, ধ্বনি পরিবর্তনের কারণ সূত্র ভালো করে দেখবে, শব্দার্থ পরিবর্তনের কারণ ভালো করে দেখবে। এছাড়া বাংলা ভাষার যে প্রাচীন বাংলা, মধ্য বাংলা, এই দুটো পার্ট ভালো করে দেখবে, বাংলা ব্যাকরণগুলো একটু ভালো করে দেখবে। এছাড়া স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির যে বর্গীকরণ, অর্থাৎ ধরো এরকম দিতে পারে, ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ করো। মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, কি কি, এই টপিকগুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। আশা করি আমরা যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, এরপর নতুন করে আর কিছু করার প্রয়োজন পড়ে না। এগুলো ভালো করে দেখলে তোমরা এখান থেকে কিন্তু আমাদের যে 100% সাজেশন, সুপারফাস্ট সাজেশন আমরা প্রোভাইড করেছি। আমরা সংখ্যায় যদিও একটু বেশি বলেছি, এই কারণেই, এটা যেহেতু ব্যাকরণের পার্টের সংখ্যা হুবহুভাবে কমন হয় না, তবু তোমাদের আমরা কমন দেওয়ার চেষ্টা করেছি। যে কোশ্চেনগুলো বলেছি একটু ভালো করে দেখে যাও। আর তোমরা যদি নোটস পেতে চাও আগামীকালকে পরীক্ষা এবং প্রাক মুহূর্তে যদি আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো নিতে চাও, তাহলে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারের নম্বরে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাও। আমরাও তোমাদের সাহায্যার্থে চেষ্টা করছি, তোমরাও ভালো রেজাল্ট করো, এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।